করছি। আমার আগে যে সকল বক্তারা আলোচনা করেছেন তাদের মুখ থেকে নিশ্চিতভাবে এডিসি নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন। আপনারা জানেন যে আগামীকাল এডিসি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আমরা আশা প্রকাশ করছি নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে যে কোনো সময়ে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তার ঘোষণা হতে পারে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার আগে এডিসি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা যেটা লক্ষ্য করলাম যে রাজ্যের প্রতিটা মহকুমায়, প্রতিটা এলাকায় সাধারণ মানুষ, নির্বাচক মণ্ডলী স্বতঃস্ফূর্তভাবে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে তারা প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বলাবলি করছেন যে এবারের এডিসি নির্বাচনে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবার জন্য উপজাতি এলাকায় বিজেপির শাসনে যে ভয়ঙ্কর ভাবে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ নেমে এসেছে, তার হাত থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য এবারের এডিসি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের জয়যুক্ত করার শপথ গ্রহণ করছেন বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে। আজকের এই পথসভা থেকে এই এলাকার যারা নির্বাচক মণ্ডলী আছেন, আপনাদের সবার কাছে আমরা আহ্বান রাখছি, 12 রামচন্দ্রঘাট উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের প্রার্থী কংগ্রেস সমরেশ দেববর্মাকে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। উপজাতিদের অধিকার, উপজাতিদের অর্থনৈতিক সামাজিক বিকাশে কংগ্রেস সমরেশ দেববর্মা যেন কাজ করতে পারেন, তার সুযোগ আপনারা দেবেন। এই আবেদন, এই প্রত্যাশা প্রথমেই আমি আপনাদের কাছে রাখছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের রাজ্যে এডিসি গঠন করার প্রশ্নে বামপন্থীদের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল, যুগান্তকারী ভূমিকা ছিল। আমাদের রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার যখন নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হয়েছিল, তখন থেকেই প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার সাথে সাথেই একদিকে এডিসি গঠন, অন্যদিকে উপজাতিদের 4 দফা স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে উপজাতি জনগণের অর্থনৈতিক সামাজিক অবস্থার উন্নয়নের জন্য উপজাতি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার তারা কাজকর্ম শুরু করেছিল। তার পরবর্তী সময়ে আপনারা জানেন যে 1982 সালে প্রথমে 7ম তফসিলের মধ্যে এডিসি গঠন করা হয়েছিল, কিন্তু বামফ্রন্ট সরকার তখন থেকেই দাবি করছিল যে 7ম তফসিল নয়, 6ষ্ঠ তফসিলে এডিসি গঠন করতে হবে। তার পরবর্তী সময়ে আমরা জানি যে 1984 সালে 6ষ্ঠ তফসিলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাটিতে বামফ্রন্টের দীর্ঘ লড়াই, আন্দোলন, আত্মত্যাগের ফসল হিসাবে ত্রিপুরার মাটিতে এডিসি গঠিত হয়েছিল। এডিসি গঠিত হওয়ার সাথে সাথেই উপজাতি এলাকার জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়নের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকার দীর্ঘ সময় ত্রিপুরার মাটিতে বামফ্রন্টের শাসন ছিল। 78 সাল থেকে 88 সাল, তার পরবর্তী সময়ে 1993 থেকে 2018 সাল পর্যন্ত
আমাদের রাজ্যে বামফ্রন্টের শাসনে আমরা দেখলাম উপজাতি এলাকায় মানুষের উন্নয়নের প্রশ্নে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রশ্নে, উপজাতি এলাকায় বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের প্রশ্নে, পানীয় জলের প্রশ্নে, সড়ক যোগাযোগের প্রশ্নে প্রতিটি ক্ষেত্রেই বামফ্রন্ট সরকার একটা যুগান্তকারী ভূমিকা গ্রহণ করে উপজাতি এলাকার অর্থনৈতিক অবস্থার, সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য একটি বিপ্লবী সাংগঠনিক কাজকর্ম তখন শুরু হয়েছিল। কিন্তু আজকে উপজাতি এলাকার মানুষের কি অভিজ্ঞতা আপনারা জানেন। 2018 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে 25 বছরের বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে আমাদের ত্রিপুরা রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছিল। মানুষ মনে করেছিলেন শুধুমাত্র উপজাতি এলাকার মানুষ না, সমতল এলাকার মানুষ সবাই মনে করেছিল যে বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলে, ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে সমস্ত ডবল সুযোগ সুবিধা পাওয়া যাবে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে, আইপিএফটির নেতৃত্বে এবং নতুন করে এই সরকারে যোগ দিয়েছেন আরেকটা রাজনৈতিক দল, তার নাম হচ্ছে ত্রিপ্রামতা। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। গত 8 বছর ধরে রাজ্যের মানুষের কি অভিজ্ঞতা, একটা ভয়ানক অর্থনৈতিক সংকটের মুখে রাজ্যের গরিব, উপজাতি, সংখ্যালঘু অংশের মানুষ, তফসিলি অংশের মানুষ, এই সাধারণ মানুষের সামনে একটা গভীর অর্থনৈতিক সংকট নামিয়ে আনা হয়েছে। বিশেষ করে আমরা বলবো বিগত 8 বছরে সবচেয়ে বেশি অন্ধকার ওই উপজাতি এলাকার মধ্যে নেমে এসেছে। উপজাতি এলাকার বামফ্রন্ট সরকারের সময় যে স্কুলগুলি তৈরি হয়েছিল, সেই সরকারি স্কুলগুলিতে শিক্ষকের সংকট, কোন বক্তব্য নেই সরকারের, না বিজেপির সরকারের, না আইপিএফটি দলের নেতাদের, না ত্রিপ্রামতার নেতাদের, কোন বক্তব্য নেই। একদিকে উপজাতি এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা উপজাতি এলাকায় যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারতেন, সেই স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি উপজাতি এলাকার মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছেন, কারণ রেগা প্রকল্পে বামফ্রন্ট সরকার থাকার সময় 90 দিন, 92 দিন, 95 দিন পর্যন্ত কাজ হতো। আজকে উপজাতি এলাকায় রেগার কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। একদিকে স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার সুযোগ থেকে উপজাতি এলাকার নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছেন, ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। অন্যদিকে গ্রামীণ এলাকার, উপজাতি এলাকায় যারা অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষ, তারা রেগার কাজের উপর নির্ভর করতেন, সেই রেগার কাজ পর্যন্ত আজকে বন্ধ হওয়ার মুখে। শুধু তাই না, অন্যদিকে আমরা কি লক্ষ্য করছি, উপজাতি এলাকায় একাংশের যুবক যুবতীকে বিপদগামী করবার জন্য নেশার দিকে তাদেরকে ধাবিত করে দেওয়া হচ্ছে। সব দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকায়, ত্রিপুরা রাজ্যের সমতল এলাকায় একটা গভীর অন্ধকারের দিকে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দেওয়ার জন্য ওই বিজেপি, আইপিএফটি এবং ত্রিপ্রামতা সরকার তারা কাজকর্ম করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনের কর্মসূচিতে নামতে হবে। আমাদের রাজ্যের মানুষ বিগত 8 বছরের অভিজ্ঞতার মধ্যে বুঝতে পারছেন যে বামফ্রন্ট সরকার ছাড়া গরিব মেহনতি মানুষের, বামফ্রন্ট সরকার ছাড়া উপজাতি তফসিলি অংশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। বিগত 8 বছরে ওই ডাবল ইঞ্জিন কিংবা ট্রিপল ইঞ্জিনের সরকারের রাজত্বে মানুষ এখন অভিজ্ঞতার মধ্য দিয়ে বলছেন যে আর না, এবার এই
অপশাসন থেকে আমাদের মুক্তি পেতে হবে। উপজাতি এলাকায় আবার লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। উপজাতি এলাকায় আবার মানুষকে লাল ঝান্ডার পতাকা তলে সামিল করতে হবে। এই আওয়াজ রাজ্যের প্রতিটি উপজাতি জনপদের মধ্যে মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে এই আওয়াজ তুলছে। প্রশ্ন করতে হবে তীব্রমতার নেতাদের, বিজেপি দলের নেতাদের, আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় ভিলেজ কমিটির নির্বাচন হতো। ভিলেজ কমিটির নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ গ্রামের মেম্বার কে হবেন, চেয়ারম্যান কে হবেন সেটা ঠিক করত গ্রামের এলাকার মানুষ। আজকে বিজেপির শাসনে ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। জোর করে মথার যারা কর্মকর্তা, মথার যারা নেতৃত্ব, তারা ভিলেজ কমিটিগুলো পরিচালনা করছেন, পঞ্চায়েতগুলো পরিচালনা করছেন। সেই ভিলেজ কমিটি আজকে দুর্নীতি আতুর ঘরে পরিণত হয়েছে। আমরা যখন বামপন্থীরা উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের কথা বলছি, উপজাতি এলাকায় যুবকদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করছি, উপজাতি এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্দোলন করছি, তখন আমরা কি লক্ষ্য করছি? তখন আমরা লক্ষ্য করছি তীব্রমতার নেতারা বলেন যে উপজাতি এলাকায় উন্নয়নের জন্য বিজেপি সরকার কোনো টাকা পয়সা দিচ্ছেন না, উপজাতি এলাকার উন্নয়নের জন্য বিজেপি কোনো ফান্ড দিচ্ছেন না। আমরা বলতে চাই, যদি এই রাজ্য সরকার এডিসি কে ফান্ড না দেয়, এডিসি কে যদি বঞ্চনা করেন, তাহলে কেন তীব্রমতা এই সরকারের শরিক হয়ে তারা মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছেন? সেই প্রশ্ন তীব্রমতার নেতাদের করতে হবে। আমরা জানি যে এডিসি এলাকার মধ্যে আজকে কি দুর্নীতি চলছে। এডিসি এলাকায় কর্মচারীদের মাসের শেষে বেতন দেওয়া হচ্ছে না, পেনশনের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অথচ আমরা জানি এডিসির যারা এমডিসি আছেন, এডিসির যারা বিভিন্ন যারা ওই ভিলেজ কমিটির চেয়ারম্যান আছেন, মনোনীত চেয়ারম্যান আছেন, তারা কি ধরনের দুর্নীতির সাথে যুক্ত। এডিসি এলাকায় সরকারি কাজকর্ম সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গেছে। অন্যদিকে ওই মথার নেতারা, এডিসির কর্মকর্তারা বিদেশে ঘোরাঘুরি করছেন, কখনো লন্ডনে, কখনো সুইজারল্যান্ডে, কখনো নিউজিল্যান্ডে যাচ্ছেন। আর সাধারণ উপজাতিদের বলা হচ্ছে যে উপজাতিদের উন্নয়নের জন্যই নাকি এই বিদেশ ভ্রমণ করা হচ্ছে। কাজেই বন্ধুগণ, এই সামনের যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচন উপজাতি এলাকার মানুষের কাছে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এই যে একটা অরাজকতা চলছে, এই অরাজকতার হাত থেকে আমরা মানুষকে যেন মুক্ত করতে পারি। এক একবার এক এক রকম স্লোগান দিয়ে উপজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে। প্রথমে বলা হয়েছিল পুইলা জাতি উলু পার্টি, অর্থাৎ আগে জাতি তারপরে পার্টি। তারপর বলা হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারপর বলা হলো ওয়ান নর্থ ইস্ট। এখন বলা হচ্ছে যে আমরা উপজাতি মুখ্যমন্ত্রী চাই, উপজাতি মুখ্যমন্ত্রী হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের অভিজ্ঞতা আছে, একমাত্র বামপন্থীরা, কমিউনিস্টরা, সিপিআইএম পার্টি করে, কে মুখ্যমন্ত্রী হবেন সেটা উপজাতি না বাঙালি, এটা বড় কথা না। মানুষ তার পবিত্র ভোটাধিকারের মধ্য দিয়ে কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক করবেন। এটা ত্রিপুরার মানুষ আজকে মানুষের কাছে প্রমাণিত যে আমাদের রাজ্যে কমিউনিস্টদের নেতৃত্বে যখন সরকার তৈরি হয়েছিল, তখন দশরথ দেব উপজাতি জনগণের মুকুটহীন রাজা, দশরথ দেবকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। তার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে রাজ্যের উপজাতি অংশের জনগণের সবচেয়ে বন্ধু সরকার হচ্ছে বামফ্রন্ট সরকার, সবচেয়ে বন্ধু হচ্ছে বামফ্রন্ট লাল ঝান্ডা। কাজেই এবারের এডিসি নির্বাচনে গত 8 বছর ধরে যেভাবে মানুষকে সাথে প্রতারণা করা হচ্ছে, ঠকানোর রাজনীতি চলছে, উপজাতি জনগণকে আজকে অন্ধকারে নিমজ্জিত করা হচ্ছে, তার বিরুদ্ধে আগামী এডিসি নির্বাচনে রাজ্যের সমস্ত বামফ্রন্টের প্রার্থীর সাথে
এই রামচন্দ্রঘাট এলাকার বামফ্রন্টের প্রার্থী কমরেড সমরেশ দেববর্মাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে উপজাতি এলাকার মানুষ যেন তার অধিকার রক্ষার আন্দোলনকে আগামী দিনে আরো বেশি শক্তিশালী করতে পারে, এই দায়িত্ব আপনাদের গ্রহণ করতে হবে। আমি এই এলাকার শুধু নির্বাচক মন্ডলীর কাছে আবেদন করব, আপনারা সবাই দায়িত্ব নিন। ভয় ভীতিকে উপেক্ষা করে নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা উপজাতি এলাকার উন্নয়নের প্রশ্নে লড়াই করছি, মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য লড়াই করছি, রুজির দাবিতে আমরা লড়াই করছি। আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি প্রতিদিন ওই বিজেপির সাথে তীব্রামথার, আইপিএফটির সাথে তীব্রামথার সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে, লাঠালাঠি হচ্ছে। ওই সাধারণ যারা কর্মী তারা লাঠালাঠি করছেন, তারা মারামারি করছেন, অথচ উপরে উপরে তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। উপরে উপরে তারা সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছেন, কিন্তু সাধারণ উপজাতি যুবকদের এক এক পার্টির সাথে লড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন। সুতরাং এই সমস্ত কিছু বিচার বিবেচনায় রেখে আগামী এডিসি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীর পক্ষে আপনারা সকলে এগিয়ে আসুন এবং বামফ্রন্টের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করবার জন্য আপনারা সকলে মিলে দায়িত্ব গ্রহণ করবেন, এই আশা আবেদন আপনাদের প্রতি রেখে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।